অর্থনীতিকে ধ্বংস করেছিল ফ্যাসিস্ট সরকার, পুনরুদ্ধার করে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ইতালির সংবাদ মাধ্যমকে প্রধান উপদেষ্টা। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন। জুলাই আন্দোলনে থাকা ইরেশ জাকেরের বিরুদ্ধে মামলা নিয়ে অস্বস্তি প্রকাশ সংস্কৃতি উপদেষ্টার। উদ্দেশ্যমূলক মামলাকারীদের চেহারা উন্মোচনের আহ্বান আইন উপদেষ্টার। রাখাইনে মানবিক সহায়তা পৌঁছাতে করিডোরের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন বিশ্লেষকের। সরকারকে সতর্ক হওয়ার তাগিদ। পূর্ণ নিয়ন্ত্রণ রেখে রোহিঙ্গা প্রত্যাবাসনের পরামর্শ। এবং মধ্যরাতে শুরু হচ্ছে হজ যাত্রা। প্রথম ফ্লাইটে যাচ্ছেন 419 জন। আশকোনা ক্যাম্পে আসেন মুসল্লিরা। অনিয়ম করলে এজেন্সির লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি উপদেষ্টার। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। শেখ হাসিনার সরকারের পতনের দিন ঢাকার আশুলিয়ায় নির্বিচার গুলিতে 6 জনকে হত্যার পর গাড়িতে তুলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয় লাশ। রোমহর্ষক এ ঘটনায় মামলার তদন্তের শেষ পর্যায়ে এসে গুলি করে হত্যার ভিডিও ফুটেজ হাতে এসেছে তদন্ত সংস্থার। এতে বেশ কয়েকজনকে শনাক্ত করা গেছে বলে জানিয়েছে প্রসিকিউশন। 25 মে এই মামলার প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এই বহুল আলোচিত মামলার তদন্ত যখন শেষের পথে, ঠিক তখনই হাতে আসে আরেকটি বিস্ফোরক ভিডিও, যেখানে ধরা পড়ে লাশ পোড়ানোর আগে গুলি করে হত্যার নির্মম চিত্র। প্রসিকিউশন জানায় 2 জন হত্যাকারীকে শনাক্ত করা গেছে, বাকিদের শনাক্তের চেষ্টা চলছে। হত্যা করা হয়েছে, পোড়ানো হয়েছে, একজন জীবিত ছিলেন, তাকে পোড়ানো হয়েছে। এখন আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে যে হত্যাকাণ্ড সংগঠনের একটা ভিডিও চিত্র আমরা পেয়েছি। এটা আমরা এখন যাচাই বাছাই করছি। নতুন করে শনাক্ত হওয়া হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হবে বলে জানায় প্রসিকিউশন। আশুলিয়ার এই মামলার তদন্ত রিপোর্ট জমা দেওয়ার দিন ঠিক করা হয়েছে 25 মে। তদন্তটা আমরা মূলত করি, তার সাথে পারপেট্রেটর যারা আছে, যারা হত্যাকাণ্ড সংগঠন করে বা অন্যান্য অ্যাট্রোসিটির সাথে জড়িত থাকে, তাদের বিষয়টা আমরা তদন্ত করি। এখন তদন্ত একটা চলমান প্রক্রিয়া। এই তদন্তে নতুন তথ্য আসে, ফার্দার ইনভেস্টিগেশন পরেও হতে পারে। এখন কোনো তথ্য যদি আমাদের সামনে আসে নতুনভাবে, সেই তথ্য ইগনোর করে তো আমরা তদন্ত রিপোর্ট দাখিল করতে পারবো। এবং এইখানে হয়তো 10 দিন বা 5 দিন বা 1 মাস সময় একটু বেশি লাগতেই পারে। পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্টের জন্য এবং ন্যায় বিচারের স্বার্থে এই সময়টা প্রয়োজন আমাদের। এদিন জুলাই আগস্টের যাত্রাবাড়ি, রামপুরার গণহত্যা সহ আরও 3টি মামলার শুনানি হয়। হাজির করা হয় সাবেক পুলিশ মহাপরিদর্শক আব্দুল্লাল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ একাধিক প্রভাবশালী ব্যক্তিকে। এসব মামলার তদন্ত রিপোর্ট জমার সময় পিছিয়ে দেওয়া হয় আরও 3 মাস। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জুলাই অগাস্টের ধানমন্ডি থানার হত্যা মামলায় ডিবির সাবেক ডিসি মশিউর রহমান, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। এছাড়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেত্রী খাদিজা আক্তার উর্মি ও মিরপুর থানায় মামলায় ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেফতার দেখানো হয়। সকালে তাদের সিএমএম আদালতে হাজির করে নতুন করে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এর আগে তার ভাই রিমান্ড শেষে কারাগারে ছিলেন। জুলাই আন্দোলনে হামলা মামলায় সাবেক প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া একই অপরাধের আরও একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। দুপুরে মামলার শুনানির জন্য কাজী কেরামত আলীকে রাজবাড়ী সদর আমলিয়া আদালতে তোলা হয়। শুনানি শেষে বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তামজিদ আহমেদ এ আদেশ দেন। ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গত বছরের 2 সেপ্টেম্বর সদর থানায় রাজবাড়ী 1 আসনের সাবেক এই এমপির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পলাতক পুলিশ কর্মকর্তাদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। বলেন, তদন্ত শেষে ছাত্র আন্দোলনে গুলির নির্দেশদাতা পুলিশ সদস্যদের সংখ্যা প্রকাশ করা হবে। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি আরও বলেন, অভ্যুত্থানের পর 1500 মামলা হয়েছে, যার মধ্যে 600 হত্যা মামলা। তবে অনেক অসৎ উদ্দেশ্যে মামলা করে উল্লেখ করে আইনজীবী বলেন, নিরীহ মানুষকে যেন হয়রানি করা না হয় সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। মবের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি পুলিশের কাছে অন্যায় আবদার না করে জনগণের প্রতি আহ্বান জানান পুলিশ মহাপরিদর্শক।
জুলাই আন্দোলনে থাকা অভিনেতা ইরেশ জাকেরের বিরুদ্ধে মামলা সরকার করেনি। তদন্ত করে পুলিশ প্রকৃত সত্য উদ্ঘাটন করবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। দুপুরে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র আলী কান উৎসবে নমিনেশন পাওয়ার বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইরেশ জাকের জুলাইয়ের আন্দোলনে সম্পৃক্ত ছিলেন। তার বিরুদ্ধে মামলা হওয়া অস্বস্তিকর বলে মন্তব্য করেন উপদেষ্টা। মামলা করার স্বাধীনতা পেয়ে কেউ অপব্যবহার করছে বলেও মন্তব্য করেন তিনি। এবার পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রা সবার অংশগ্রহণ উৎসব মুখর পরিবেশে হয়েছে জানিয়ে উপদেষ্টা আরও বলেন, শোভাযাত্রার মোটিভ ঠিক করে চারুকলা ও ঢাকা বিশ্ববিদ্যালয়। জুলাইয়ের আন্দোলনে উনি জড়িত ছিলেন, ফলে এটা ডিপলি ট্রাবলিং অ্যান্ড ডিপলি ডিস্টার্বিং। কিন্তু আবার বলছি, এটা মামলা করেছে একজন লোক, এটা রাষ্ট্রের পক্ষের মামলা না, সরকারের দেয়া মামলাও না। যে কোনো এখন আপনি দেখেন, মামলা করার এখন আমরা স্বাধীনতা পেয়েছি, মামলা করার স্বাধীনতা আছে, সবাই সেই স্বাধীনতা কেউ অপব্যবহার করছে। আমি বিশ্বাস করি পুলিশ এটা সঠিক তদন্ত করবে এবং তদন্ত করে যেটা সত্য সেটার পক্ষে থাকবে এবং যেটা মিথ্যা সেটাকে বাতিল করে দেবে। হয়রানির উদ্দেশ্যে করা মামলাকারীদের চেহারা উন্মোচনের আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠানে এই কথা বলেন তিনি জানান, ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ নির্বাচন কমিশনের সাংবিধানিক অধিকার। এ বিষয়ে মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষা করেনি ইসি। সোমবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এ সময় লিগ্যাল মেলারও উদ্বোধন করেন আইন উপদেষ্টা। ঘুরে দেখেন দেশি বিদেশি সংস্থার স্টল। পরে আইন, বিচার ও সংসদ বিষয়ক সচিব শেখ আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে অংশ নেন উপদেষ্টা। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নানা অর্জন ও কিছু শূন্যতা তুলে ধরেন আইন সচিব। ক্রমবর্ধমান মামলার চাপে ভারাক্রান্ত আনুষ্ঠানিক বিচার ব্যবস্থায় অনেকটা স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে আমাদের লিগ্যাল এইড অফিসার যারা আছেন, তাদের বিকল্প বিরোধ নিষ্পত্তি কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ। পরে আইন উপদেষ্টা বলেন, উদ্দেশ্যে প্রণোদিত মামলার বিষয়ে সরকার দেখছে, কোনো লিগ্যাল ইস্যু না পেলে মামলা থাকবে না। আর যারা এমন মামলা করে তাদের চেহারা উন্মোচনের আহ্বান জানান তিনি। হীন উদ্দেশ্যে, শত্রুতামূলক উদ্দেশ্যে, অন্যের ব্যবসা, জায়গা জমি দখলের উদ্দেশ্যে বা চাঁদার উদ্দেশ্যে যদি তারা এই ধরনের মামলাগুলো করে থাকেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা তাদের ভূমিকাও এক্সপোজ করেন, তাদেরকে জনগণের কাছে দেখায় দেন। আমরা সরকারের পক্ষ থেকে আরও কি ব্যবস্থা নেওয়া যায়, আমরা সারাক্ষণ এটা চিন্তা ভাবনা করছি। সিটি মেয়র হিসেবে ইশরাকের গেজেট প্রকাশে আইন মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষা করেনি নির্বাচন কমিশন। তাদের সাংবিধানিক অধিকারের মাধ্যমেই গেজেট প্রকাশ করেছে বলেও জানান আসিফ নজরুল। নির্বাচনী যে প্লেইন্ট আছে সেই প্লেইন্ট নাকি পরিবর্তন করা যায় না, কারণ এটা হাইকোর্টের রায় আছে, এটা নাকি কোয়াসি সিভিল ম্যাটারে প্লেইন পরিবর্তন করা যায় না। তো ইশরাক সাহেব বোধহয় আপনার পরে প্লেইন পরিবর্তন করেছিলেন, সেই জন্য আমরা একটু দ্বিধান্বিত ছিলাম যে এটা আসলে গেজেট নোটিফিকেশন হবে নাকি এটাকে আপিল করতে হবে, এটা নিয়ে আমরা একটু দ্বিধান্বিত ছিলাম। তো নির্বাচন কমিশন আমাদের মতামতের জন্য অপেক্ষা করেন নাই, ওনারা নিজেরা গেজেট নোটিফিকেশন করেছে। আইন উপদেষ্টা জানান, মামলার জট কমাতে পরিকল্পনা করছে সরকার। আমরা মানুষের প্রতিকারের চেষ্টা করছি। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমারের রাখাইনে মানবিক সহায়তা পৌঁছাতে করিডোরের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকের। ভারত, চীন সহ শক্তিধর রাষ্ট্রগুলো করিডোর দেয়াকে কিভাবে দেখছে তা নিয়ে অন্তর্বর্তী সরকারকে সতর্ক হওয়ার তাগিদ তাদের। করিডোর দিলেও পূর্ণ নিয়ন্ত্রণ রেখে রোহিঙ্গা প্রত্যাবাসনের সুযোগ কাজে লাগানোর পরামর্শ বিশেষজ্ঞদের। সাতিরা শারমিনের রিপোর্ট। চলতি বছরের প্রথম ভাগে গৃহযুদ্ধে বিপর্যস্ত মিয়ানমারের রাখাইন রাজ্যে দুর্ভিক্ষের আশঙ্কা জানিয়ে মানবিক সহায়তা পৌঁছে দিতে বাংলাদেশকে করিডোর দেওয়ার অনুরোধ জানিয়ে আসছিল জাতিসংঘ। রোববার পররাষ্ট্র উপদেষ্টা জানান, শর্ত সাপেক্ষে করিডোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। নীতিগতভাবে আমরা তো সম্মত, কারণ এটা হিউম্যানিটেরিয়ান একটা প্যাসেজ হবে, কিন্তু এটার কিছু আমাদের কিছু শর্তাবলী আছে। প্রতিবেশী রাষ্ট্রে মানবিক সহায়তা পাঠাতে কেন করিডোরের প্রয়োজন হচ্ছে এই প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারলে করিডোর দিয়ে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর সুযোগ কাজে লাগাতে পারে ঢাকা। কার কি উদ্দেশ্য আছে
সেটা তো আমরা জানি না করিডোরের নাম দিয়ে, যার জন্য ওই জিনিসটা স্পষ্ট যদি করতে পারি, যত তাড়াতাড়ি করতে পারে ততই ভালো। করিডোর দেওয়াটা যে একেবারে খারাপ সেটা নয়, কিন্তু এটার কতগুলো ঝুঁকি আছে সেইখানে খেয়াল করতে হবে। এটার পথ ধরে যে রোহিঙ্গারা যেতে পারবে এটা নিশ্চিত না, কিন্তু আমাদের চেষ্টাটা করতে হবে। এটা একটা নতুন সুযোগ তৈরি করছে, সেই সুযোগটা গ্রহণ না করার তো কোনো কারণ নাই। প্রতিবেশী সহ পরাশক্তিধর দেশগুলো করিডোর দেয়াকে কিভাবে দেখছে তা নিয়ে সতর্ক থাকার তাগিদ তাদের। এই রিটার্নটার মধ্যে কি রোহিঙ্গা শব্দটা আছে কিনা, যে রোহিঙ্গার রিপ্যাট্রিয়েশন শব্দটা আছে কিনা, সেটা যদি আমি না থাকি, আমার যদি ওই টানেলের বাইরে যখন আমি যাবো তারপরে যে না থাকে, তাহলে আমি এটা করতে যাচ্ছি কি কারণে? তাহলে তো আমার জাতিসংঘ দরকার নেই, এটা তো আমি আরাকান আর্মির সাথে করতে পারি। কি যাচ্ছে, কে যাচ্ছে, সেগুলো সব সঠিকভাবে রেকর্ড করা থাকবে বা অন্তত জানা থাকবে। সেই জিনিসটা হলে তখন সেই করিডোর ভিতর দিয়ে উপরে যেতে পারবে, যাতে যারাই আসা যাওয়া করছে ওইখান দিয়ে তারা যাতে ছড়িয়ে ছিটিয়ে পড়তে না পারে, কারণ আমাদের নিজেদের নিরাপত্তার ব্যাপার আছে। তো সেখানে আমি হিউম্যানিটেরিয়ান করিডোর কে চালাবে, কে সাহায্য দিতে যাচ্ছে, যেখানে বলছে যে রোহিঙ্গাদের সাহায্য আমি কমিয়ে আনছি। তা আমি যদি রোহিঙ্গার সাহায্য কমিয়ে আনছি, তাহলে হঠাৎ করে বেড়ে গেল কেমন করে, যেটা আবার ওপাশে দেওয়া যাচ্ছে, জিনিসটা একটা কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে না? ওই জাতিসংঘ কর্মীদের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে ওই নিরাপত্তা কে দিবে, সেই জায়গায় জটিলতা, সেই জায়গায় 10 বার চিন্তা করা দরকার। কারণ আমরা কোনোভাবেই আরাকান আর্মির সাথে কোনো রীতিমতো কনফ্লিক্টে যেতে চাচ্ছি না, আমরা তাতমাদর সাথে কনফ্লিক্ট চাচ্ছি না। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাংলাদেশকে আরও কৌশলী হওয়ার পরামর্শ আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। আমার পেশাদারিত্ব বাড়ানো দরকার, যে না আমি। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। যশোরে আধা ঘন্টার কাল বৈশাখী ঝড়ে লন্ডভন্ড গাছপালা, ফসলি জমি। ফরিদপুরের বোয়ালমারীতে শিলাবৃষ্টি। কুমিল্লায় 2 শিশুসহ বজ্রপাতে 5 জেলায় 10 জনের মৃত্যু, আহত 2। ঐক্যের মধ্য দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠাই একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে গণ অধিকার পরিষদের সঙ্গে বৈঠকে কথা বলেন তিনি। এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, ব্যক্তি বা দলের স্বার্থে নয়, দেশকে বড় করে দেখে ঐকমত্যের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারকে সংস্কার বাস্তবায়ন করতে হবে। সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে সংলাপ করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। সোমবার সকালে জাতীয় সংসদের এলডি হলে গণ অধিকার পরিষদের সঙ্গে বৈঠকে বসে কমিশন। বৈঠক শুরুর আগে স্বাগত বক্তব্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, জন আকাঙ্ক্ষা পূরণ করে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার সনদ তৈরি করাই কমিশনের লক্ষ্য। সকল রাজনৈতিক শক্তির, গণতান্ত্রিক শক্তিগুলোর জনমানুষের ঐক্যের মধ্য দিয়ে কেবলমাত্র আমরা বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশের দিকে অগ্রসর করতে পারব। সকলের সম্মিলিতভাবে একটি জাতীয় সনদ তৈরি করার চেষ্টা করতে হবে। ঐকমত্য কমিশনের লক্ষ্য হচ্ছে এই জাতীয় সনদ তৈরি করা, যাতে করে ক্ষমতার বিন্যাসে পরিবর্তন ঘটে, যেন বাংলাদেশ তার সমস্ত সম্ভাবনা নিয়ে জাগ্রত হতে পারে। এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, দেশ জাতির বৃহত্তর স্বার্থে সংস্কারের বিকল্প নেই। আগামীতে যেন কোনো শাসক এইরকম একটি পথ অবলম্বন করে নাগরিকদের নিপীড়ন সহ দেশকে যেন ঝুঁকির মধ্যে না ফেলাতে পারে। প্রধান উপদেষ্টার কাছে আমাদের এটি আহ্বান থাকবে, যে কোনো মূল্যে যেই সংস্কারগুলো আলাপ আলোচনার মধ্যে দিয়ে ঠিক হবে সেগুলো এই সরকারের অধীনেই বাস্তবায়ন করতে হবে। বিগত শাসনামলের মতো জাতি আর দুঃশাসন চায় না বলেও মন্তব্য করেন গণ অধিকার পরিষদ সভাপতি সাদিকুর রহমান। সময় সংবাদ, ঢাকা। তুলনামূলকভাবে ঐক্যবদ্ধ হলে ব্যক্তিগতভাবে কেউ পরাজিত হলেও জাতিগতভাবে বিজয় আসবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। এছাড়া বিগত সময়ের হত্যাকাণ্ডের বিচার না হলে দেশ কখনো ফ্যাসিবাদ মুক্ত হবে না বলেও মন্তব্য করেন জামায়াত নেতারা। সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে যোগ দেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, ঢাকা উত্তর জামায়াতের আমির সহ দলের নেতারা। এ সময় বিগত সময়ের হত্যাকাণ্ডের বিচার না হলে দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না উল্লেখ করে জামাত নেতারা বলেন, এখনো যারা ফ্যাসিবাদকে উস্কে দিচ্ছে তাদের বিরুদ্ধে একসঙ্গে সোচ্চার হতে হবে।
বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে তারা চেষ্টা করেছিল বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করে দেওয়া, কিন্তু বাংলাদেশের মানুষের কাছ থেকে এই নিষিদ্ধ ঘোষণা করে জামাত ইসলামীকে নিষিদ্ধ করতে পারেন নাই, বরঞ্চ বাংলাদেশের মানুষের অন্তর থেকে আওয়ামী লীগ নিজেই নিষিদ্ধ হয়ে গেছে। তৎকালীন রাষ্ট্রের সাথে জড়িত যারা ছিল এদের সবাইকে বিচারের মুখোমুখি যদি করা না হয়, ফ্যাসিবাদ কিয়ামত পর্যন্ত বাংলাদেশ থেকে যাবে। বাংলাদেশে এখনো যারা ষড়যন্ত্রের সাথে জড়িত, এখনো ফ্যাসিবাদকে যারা উস্কে দিচ্ছে, ফ্যাসিবাদী ভাষায় এখনো যে সব তৎপরতা বাংলাদেশে চলছে, এর বিরুদ্ধে 18 কোটি মানুষকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। ঐক্যের আহ্বান জানিয়ে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ব্যক্তি পর্যায়ে কেউ পরাজিত হলেও জাতির সম্মিলিত ঐক্যই আনবে বিজয়। একটা মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা দল মতের ঊর্ধ্বে উঠে জাতির স্বার্থে জাতীয় ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ হই, তাহলে এই জাতি বিজয়ী হবে। ব্যক্তিগতভাবে কেউ পরাজিত হতে পারে, কিন্তু জাতি বিজয়ী হয়ে যাবে ইনশাআল্লাহ। পরে সাবেক এমপি মাওলানা আব্দুস সুবহানের উপর রচিত তৃণমূল থেকে শীর্ষ বইয়ের মোড়ক উন্মোচন করেন জামাত আমির। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। জনবান্ধব সরকার গড়তে তরুণদের চাওয়া জানতে সারা দেশে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন যুবদল সভাপতি। আওয়ামী লীগের দোসররা জামায়াত ও এনসিপিতে ভিড়ছে বলেও অভিযোগ করেন তিনি। তরুণদের রাজনৈতিক চিন্তাভাবনা ও দেশের প্রেক্ষাপটে করণীয় নিয়ে যৌথ সংবাদ সম্মেলন করল ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। এরপরই ঘোষণা করা হয় নতুন কর্মসূচি। সোমবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কর্মসূচি ঘোষণা করেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। জানান, চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগ নিয়ে চট্টগ্রামের প্রথম সেমিনার ও সমাবেশ হবে 9 ও 10 মে। খুলনা ও বরিশাল বিভাগ নিয়ে খুলনায় দ্বিতীয় কর্মসূচি 16 ও 17 মে। রংপুর ও রাজশাহী বিভাগ নিয়ে বগুড়ার তৃতীয় কর্মসূচি 23 ও 24 মে এবং ঢাকা, ফরিদপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ নিয়ে ঢাকায় 27 ও 28 মে পালিত হবে চতুর্থ কর্মসূচি। আমাদের প্রথম যে কর্মসূচিটি সেমিনারটি, সেই সেমিনারটিতে কিন্তু সকল পেশা, সকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল মতে মানুষকে আমরা ঐক্যবদ্ধ করব। ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে তাদের কি ভাবনা, সেই ভাবনাগুলো আমরা শুনব। প্রথম দিন একটি সেমিনার অনুষ্ঠিত হবে যার শিরোনাম তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ। কর্মসূচির দ্বিতীয় দিন তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ অনুষ্ঠিত হবে, যার লক্ষ্য একটি প্রাণবন্ত, উদ্দীপনাময় পরিবেশে তরুণদের সরব উপস্থিতি তথা ঐক্য প্রত্যয় ও আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ নিশ্চিত করা। এ সময় যুবদল সভাপতি অভিযোগ করেন, আওয়ামী লীগের দোসররা এখন ভিড়ছে জামাত, এনসিপিতে। পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা কিন্তু আজকে জামাত ইসলামীর আশ্রয়ে গিয়েছে কিংবা এনসিপিতে গিয়েছে বা অন্যভাবে কিন্তু কোনোভাবে বিভিন্ন জায়গায় প্ল্যাটফর্মে তারা ঢোকার চেষ্টা করছে। আমাদের নেতা জনাব তারেক রহমানের দূরদৃষ্টি সম্পন্ন সিদ্ধান্তের কারণে কিন্তু আমরা 5ই আগস্টের পর থেকে আমরা সামাজিকভাবে রাজপথে থাকার পাশাপাশি কিন্তু প্রত্যেকটি এরিয়াতে আমরা পাহারা দিয়েছি, মন্দিরে পাহারা দিয়েছি, মানুষের প্রবলেমে কিন্তু আমরা এগিয়ে গিয়েছি। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও দাবি করা হয় সংবাদ সম্মেলনে। উনি কিন্তু তখন সরাসরি। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। মধ্যরাতে শুরু হচ্ছে হজ যাত্রা। প্রথম ফ্লাইটে যাচ্ছেন 419 জন যাত্রী। তাদের পদভারে মুখর আশকোনা হজ ক্যাম্প। বিকেলে হজ যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। কর্তৃপক্ষ জানায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে, জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। হজযাত্রীদের নিয়ে প্রথম ফ্লাইটের জন্য প্রস্তুত আশকোনা হজ ক্যাম্প। এরই মধ্যে ক্যাম্পে আসছেন মুসল্লিরা। কেউ কেউ এসেছেন ফ্লাইটের 2-3 দিন আগেই। রাত 2:15টায় 419 জন যাত্রী নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হবে হজের প্রথম ফ্লাইট। একই দিন সৌদি আরবিয়ান এয়ারলাইন্স ও ফ্লাইনান্সের প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে। হজ ক্যাম্প সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে হজযাত্রীরা। এবারের হজের সকল কার্যাদি অত্যন্ত সুনিপুণভাবে হচ্ছে ইনশাআল্লাহ। আমাদের এ পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। আল্লাহকে বিশ্বাস করি, আমি ইসলাম ধর্মের মানুষ। সেই দিক থেকে আমার দিক থেকে আমি মনে করি যে আমি
হজ ঠিকই করতেছি, খুব ভালো লাগতেছে আমার। এবছর আমরা স্বামী স্ত্রী দুজনেই হজ করতে যাচ্ছি এবং আমার খুব ভালো লাগতেছে। এখন তো যাইনি মক্কায়, তবুও ভালো লাগতেছে। কর্তৃপক্ষ জানায় আশকোনা হজ ক্যাম্প সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে, জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। আমরা একটা একমুখী রাস্তা করেছি, আশ্বস্ত হচ্ছি যে ইনশাল্লাহ এই ক্ষেত্রে হজ যাত্রীগণ নির্বিঘ্নে হজ ক্যাম্পে পৌঁছাতে পারবে। হজযাত্রা নির্বিঘ্নে এবার প্রথমবারের মতো বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানায় কর্তৃপক্ষ। মোবাইল অ্যাপস উদ্বোধন করবেন, যেটি হজ যাত্রীদের সেবায় অনেক গুরুত্বপূর্ণ ফিচার সমৃদ্ধ এই অ্যাপসটি লঞ্চ হবে। পাশাপাশি হজ যাত্রীদের জন্য এবছরে মোবাইল রোমিং সেবা প্রদান করা হচ্ছে, এটিও সাশ্রয়ী রেটে করা হচ্ছে এবং মোবাইল রোমিং অ্যাক্টিভেট করার জন্য এখানে আমরা বুথ স্থাপন করছি। আগামী 31 মে পর্যন্ত চলবে হজ ফ্লাইট, আর ফিরতি ফ্লাইট শুরু হবে 10 জুন। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, আশকোনা, ঢাকা। এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্পে আছেন সহকর্মী তোহা খান তামিম, সরাসরি যাব তার কাছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই বাক্য উচ্চারণ করার জন্য এখন এখানকার যারা ধর্মপ্রাণ মানুষ, যারা নিয়ত করেছেন হজে যাবেন, আল্লাহর ঘরে যাবেন, তারা আসলে উদ্গ্রীব হয়ে আছেন এই বাক্য উচ্চারণ করার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে আসরের নামাজের পরে ঠিক মাগরিবের নামাজের আগ মুহূর্তে এখন বিভিন্ন জায়গায় যাদের প্রস্তুতি, সেই প্রস্তুতি তারা নিচ্ছেন। আমি একটু দেখাতে চাই ঠিক মসজিদের ভেতরে যারা এখানকার ধর্মপ্রাণ মানুষ রয়েছেন, যারা হজের নিয়ত করেছেন, ইতোমধ্যে তারা বসে তাদের যে মুআল্লিমের অধীনে যারা এখানে জিম্মাদার রয়েছেন, যাদের দায়িত্বশীল রয়েছেন, তাদের অধীনে বসে তারা বিভিন্ন ধরনের যে আলোচনা, নিয়ম কানুন, হজের নিয়ম কানুন, ওখানে গিয়ে কি করবেন, কিভাবে তাওয়াফ করবেন, কিভাবে হজ করবেন, হজের যে খুঁটিনাটি যে নিয়ম কানুনগুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু তাদেরকে শেখানো হচ্ছে, সেই বিষয়গুলো মূলত তাদেরকে তালিম দেওয়া হচ্ছে। এবং এখানে আপনারা জানেন যে গ্রামের অনেক সহজ সরল মানুষ রয়েছেন, অনেকে হয়তো অক্ষর জ্ঞান সম্পন্ন মানুষ নন, কিন্তু সচেতন মানুষ রয়েছেন, তারা অনেকেই হয়তো বিভিন্ন বিষয় জানেন না, অনেকেই যারা অক্ষর জ্ঞান রয়েছেন তারাও কিন্তু অনেকে জানেন না। সব মিলিয়ে বিভিন্ন নিয়ম কানুন যে হকিকতগুলো রয়েছে, নিয়মগুলো রয়েছে, সেই নিয়ম কানুন করার জানার জন্য বিভিন্ন জনে মুআল্লিমরা রয়েছেন, যাদের দায়িত্বশীলরা রয়েছেন, সেই দায়িত্বশীলদের অধীনে তারা আসলে শিখছেন এবং আর কিছুক্ষণ পরে তারা আসলে পবিত্র মক্কার উদ্দেশ্যে, পবিত্র যে নগরী, সেই নগরীর উদ্দেশ্যে, সৌদি আরবের উদ্দেশ্যে তারা রওনা করবেন। আপনি জানেন আজকে রাত্রি সোয়া 2টার সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 419 জন যাত্রী নিয়ে প্রথম যে হজের ফ্লাইট সেটি যাত্রা করবে। পাশাপাশি একই সময়ে ফ্লাইনাস এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্সেও কিন্তু হজ যাত্রীরা যাবেন এবং সেটি কিন্তু শেষ মুহূর্তে যে প্রস্তুতি, সেই শেষ মুহূর্তে তারা প্রস্তুতি নিচ্ছেন। এছাড়া আমরা লক্ষ্য করছি যে মসজিদের ভেতরে তো বটেই, মসজিদের বাইরেও নারী পুরুষ সবাই মিলে একেবারে বলা যায় যে প্রথম দিনের যে হজের যে যাত্রা, সেই হজের যাত্রায় যাওয়ার জন্য একেবারে উদ্গ্রীব হয়ে আছেন। সৃষ্টিকর্তার দরবারে তারা নিজেকে সঁপে দেবেন, সৃষ্টিকর্তার দরবারে নিজেকে জানান দিবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে। সেটির জন্য কিন্তু তারা বলা যায় যে একেবারে ব্যাকুল হয়ে আছেন, ব্যাকুল হয়ে তারা শেষ মুহূর্তে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি তারা নিচ্ছেন। বলা যায় যে হজ যাত্রীদের পদচারণ এখন গম গম করছে পুরো আশকোনা হজ ক্যাম্প এবং পুরোপুরি কিন্তু প্রস্তুত বলা যায়। প্রথম যে ফ্লাইট, সেই ফ্লাইটটি আর কিছুক্ষণ পরেই ফ্লাইটের যে উদ্বোধন, হজের ধর্ম মন্ত্রণালয়ের যে মাননীয় উপদেষ্টা রয়েছেন তিনি উদ্বোধন করবেন এখানে এবং সেই উদ্বোধনী অনুষ্ঠানে আসলে বাদ বাকি যেই আনুষ্ঠানিকতা সেটি আসলে জানা যাবে। তো এই ছিল রাজধানীর উত্তরার যে আশকোনা হজ ক্যাম্প, সেখান থেকে আমার হাতে সব শেষ। সহকর্মী তোহা খান তামিম যোগ দিয়েছিলেন আশকোনা হজ ক্যাম্প থেকে। বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন ক্রিকেটকে ব্যবহার করে কতটা সম্পদশালী হয়েছেন তার খোঁজ শুরু করেছে দুদক। ক্রিকেট সংশ্লিষ্ট 27 ধরনের নথি তলব করে চিঠি দেওয়া হয়েছে বিসিবিতে। এদিকে প্রায় 1000 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়ে রাজশাহীর সাবেক এমপি এনামুল হক দম্পতির বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। এক যুগ ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল নাজমুল হাসান পাপনের। দুদকের কাছে অভিযোগ রয়েছে বোর্ডের একসময়ের প্রভাবশালী সাবেক এই সভাপতি শুধুমাত্র ক্রিকেটকেই ব্যবহার করে হাতিয়ে নিয়েছেন 1000 কোটি টাকা। পাপনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের পাশাপাশি ক্রিকেট বোর্ডের দায়িত্ব থাকাকালে দুর্নীতিও খুঁজছে দুদক। এবার পূর্বাঞ্চলে স্টেডিয়াম নির্মাণ, বিপিএল এর খরচ, বিদেশি কোচ নিয়োগের খরচ, আইসিসির মেগা আসরের খরচ সহ দুর্নীতির তথ্য পেতে 27 ধরনের নথি তলব করে বিসিবিকে চিঠি দিয়েছে দুদক। আগামী 7 কার্যদিবসের মধ্যে নথিপত্র সরবরাহ করতে বলা হয়েছে।
এদিকে প্রায় ২৬ কোটি টাকার অবৈধ সম্পদ ও প্রায় ২৫০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে রাজশাহী ৪ আসনের সাবেক সংসদ সদস্য ইনামুল হক ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের তথ্য অনুসন্ধানকালে উদ্ঘাটিত হয়েছে এবং গত সালে উক্ত অর্থ স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন ভুয়া প্রকল্পের নামে ক্ষুদ্র ঋণের ২০০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে সাবেক সচিব ও উদ্যাপন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মিহিরকান্তি সহ ১৫ জনকে আসামি করে ৬ মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক। তার ছোট ভাই পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি বনোজ কুমার মজুমদারের বিরুদ্ধেও অনুসন্ধান করছে সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৫ জনের মধ্যে পোশাক শ্রমিক এক নারী মারা গেছেন। সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। চিকিৎসক জানান ৯০% দগ্ধ ওই নারীকে HDUতে রাখা হয়েছিল। রোববার সন্ধ্যায় বাসন এলাকার একটি বাসার রান্নার সময় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সীমা ছাড়াও দগ্ধ হন 2 শিশুসহ আরও 4 জন। 28 থেকে 95% পর্যন্ত দগ্ধ সবাই বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। কেউই শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসক। যেহেতু ওনাদের শ্বাসনালী পড়েছে এবং সবারই মেজর বার্ন, সবাই আসলে ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছেন। সীমা আজ সকাল 9:15 ইন্তেকাল করেছেন। উনি 90% পড়েছিলেন। বাকি যে 4 জন আছেন এর মধ্যে একজন 90%, একজন 95, 28 আর একজন হচ্ছে 32। 4 জনই আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে HDUতে চিকিৎসারত অবস্থায় আছেন। কুমিল্লায় মাঠে ঘুড়ি ওড়াতে গিয়ে বজ্রপাতে 2 শিশুর মৃত্যু হয়েছে। সারা দেশে বজ্রপাতে মারা গেছেন 10 জন। এছাড়া ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গাছপালা ও ঘরবাড়ি। বজ্রসহ বৃষ্টি আর ঝড়ো হাওয়ায় উত্তাল প্রকৃতি। কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড গাছপালা ও ফসলি জমি। অনেক এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি। সোমবার দুপুর পর্যন্ত রৌদ্রোজ্জ্বল ছিল যশোরের আকাশ। হঠাৎ কালো মেঘ ছেয়ে যায়। এরপরই আধা ঘন্টা চলে তুমুল বৃষ্টিপাত, সঙ্গে শিলাবৃষ্টি। কালবৈশাখী ঝড়ের এ তাণ্ডব চলাকালে বাতাসের গতি ছিল 180 কিলোমিটার। ধান খেতে পানি উঠে পড়ায় আর্থিক ক্ষতির মুখে কৃষক। কালবৈশাখীর তাণ্ডবে শিলাবৃষ্টি হয়েছে ফরিদপুরে। বোয়ালমারী ও সদর উপজেলায় দুপুরে শিলাবৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে যায়। এতে কোনো ক্ষয়ক্ষতি না হলেও সাময়িক ভোগান্তিতে পড়েন বাসিন্দারা। রাজধানীর বসুন্ধরা ও আশপাশের এলাকায় নকশা বহির্ভূত ভবনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে রাজুক। এ সময় ভবনের বেজমেন্ট নির্মাণের সময় সড়কে ফাটল ধরায় একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। নিয়মনীতি না মেনে ভবন নির্মাণ করলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেয় সংস্থাটি। সোমবার দুপুরে রাজধানীর বসুন্ধরার গেইটে নির্মাণাধীন ভবনের পাশের সড়ক পরিদর্শন করে রাজুক। নির্মাণাধীন এ ভবনের নকশা দেখে ত্রুটি না পেলেও রাজুক জানায়, বেসমেন্ট নির্মাণের সময় পাশের সড়কে ফাটল ধরে। এতে সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এমন বেহাল দশার দায় অস্বীকার করেন মালিকপক্ষ। সড়কের বেহাল দশার জন্য অনন্তা ট্যারেসের অর্থদণ্ড, অন্যথায় 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়ার কথা জানান রাজুকের ম্যাজিস্ট্রেট। তাদের এই অপরাধটি আমার সামনে উদ্ঘাটিত বা সংঘটিত হয়েছে এবং তারা এর দায় স্বীকার করেছে। আমরা এই মোবাইল করে তাদেরকে 10 লক্ষ টাকা জরিমানা প্রদান করেছি এবং অনাদায়ে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড। একই সাথে এই রাস্তাটি বর্ষা শুরু হওয়ার আগেই, অর্থাৎ আগামী জুনের পূর্বেই তারা এই রাস্তাটি নির্মাণ করে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবে। সেই মর্মে তারা 300 টাকার স্ট্যাম্পে একটি অঙ্গীকারনামা প্রদান করবে। এদিকে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় রাজুকের নতুন জোনার অফিস উদ্বোধনে এসে ম্যাজিস্ট্রেট বলেন, নিয়মনীতি না মেনে কেউ ভবন নির্মাণ করলে সে যত প্রভাবশালী হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। রাজুকের কাছে কোনো প্রভাবশালী মহল, শক্তিশালী মহল বলে কিছু নাই। আমরা যাকে যেভাবে পাবো আমরা সেটা উচ্ছেদ করব, যেটা সম্ভব। অনিয়ম বা দুর্নীতির সঙ্গে রাজুকের কোনো কর্মকর্তা কর্মচারী জড়িত হলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় রাজুক। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। মূলধারার শিক্ষা ব্যবস্থায় কারিগরি শিক্ষাকে অন্তর্ভুক্ত করা প্রয়োজন বলে মনে করেন শিক্ষা উপদেষ্টা।
সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউশনে আয়োজিত কারিগরি শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি। কারিগরি শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে গড়ে তোলার আশাবাদ ব্যক্তও করেন তিনি। অন্তর্বর্তী সরকার যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, অধিকার বিবর্জিত জনগণকে অধিকার ফিরিয়ে দিয়েছে জুলাই অভ্যুত্থান। সাশ্রয়ী মূল্যে মানসম্মত ইন্টারনেট সেবা নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি মিলনায়তনে এক কর্মশালায় কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিটিআরসি চেয়ারম্যান বলেন, প্রতিবেশী দেশগুলোর মতো বাংলাদেশও মোবাইল কভারেজ সম্প্রসারণ, পরিষেবার ডিজিটালাইজেশন এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। ভবিষ্যৎ প্রযুক্তির বিষয় মাথায় রেখে টেলিযোগাযোগ খাতে প্রয়োজনীয় সংস্কার আনা হচ্ছে। ইতোমধ্যে লাইসেন্সিং ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে। এ সময় প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে প্রতারণার বিষয়েও মানুষকে সচেতন হওয়ার তাগিদ দেন বিটিআরসির চেয়ারম্যান। Growing threats such as online fraud and data breaches, as discussed in upcoming sessions, consumer protection in the digital age is no longer optional. It is foundational. Trust in digital services must be preserved if we are to drive transformation to a large scale. We have to navigate better ways for better policies so that we can create and craft most suitable policies that suits the agenda for elevating the life standards of our people. দেশের বাইরের খবর, জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর টানা চতুর্থ দিনের মতো ভারত পাকিস্তান সীমান্তে গোলাগুলি হয়েছে। পেহেলগামে হামলার প্রতিবাদে লন্ডনে পাকিস্তান হাই কমিশনের সামনে বিক্ষোভ করেছেন ভারতীয়রা। এদিন দূতাবাস ভবনে ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এর পেছনে ভারত জড়িত বলে দাবি পাকিস্তানের। দুপক্ষকেই দায়িত্বশীল আচরণের মাধ্যমে সমাধানের পথ বের করার আহ্বান যুক্তরাষ্ট্রের। আর আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি রক্ষায় ইসলামাবাদের পাশে থাকার কথা জানিয়েছে বেইজিং। ধীরে ধীরে আগের রূপে ফিরছে পৃথিবীর ভূস্বর্গখ্যাত জম্মু কাশ্মীর। ভয়াবহ সন্ত্রাসী হামলার পর আবারও কাশ্মীরের সৌন্দর্য দেখতে ভিড় করছেন দেশি বিদেশি পর্যটকরা। জনপ্রিয় পর্যটন স্পট পেহেলগামেও বেড়েছে ভ্রমণ পিপাসুদের আনাগোনা। আমরা এখন পেহেলগামে আছি। সহযাত্রীদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এখানে বাজার ও অন্যান্য সবকিছু এখনো খোলা আছে। ভয় পাওয়ার কিছুই নেই। সেনাবাহিনী এখানে আছে। ভারত সরকার ও স্থানীয়রা সব রকম সহযোগিতা করছে। আসার পর থেকে কোনো ভয় অনুভব করছি না। কাশ্মীর স্বাভাবিক হতে শুরু করলেও ভারত পাকিস্তানের মধ্যে উত্তাপ কমছে না। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি চলছে থেমে থেমে। এদিকে পেহেলগামে হামলার প্রতিবাদে রোববার লন্ডনে পাকিস্তান হাই কমিশনের সামনে বিক্ষোভ করেছেন ভারতীয়রা। এ সময় পাকিস্তান বিরোধী স্লোগান দেন অনেকে। পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে জানায়, ভারতীয়দের বিক্ষোভ সমাবেশের পরই পাকিস্তান হাই কমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ভবনের বাইরের দেয়ালে গেরুয়া রং নিক্ষেপ করা হয়। এই ঘটনায় ভারতীয়রা জড়িত বলে দাবি করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। কাশ্মীরে হামলার পর থেকেই দুই প্রতিবেশী রাষ্ট্র ভারত ও পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে যুক্তরাষ্ট্র। দুই পক্ষকেই দায়িত্বশীল আচরণের মাধ্যমে সমাধানের পথ বের করার আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এর আগে দিল্লির পাশে থাকার কথা জানায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এই অবস্থানের পর কাশ্মীরের ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে চীনও। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে কথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি রক্ষায় ইসলামাবাদের পাশে থাকার কথা জানিয়েছে বেইজিং। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। এই মুহূর্তে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের সামনে আছেন সহকর্মী সাব্বির মিথুন। সরাসরি যাব তার কাছে। প্রথম দিন শেষে আসলে বাংলাদেশ অনেকটা এগিয়ে থেকেই শেষ করলো এই ভিত্তিতে বলা যায় যে যেভাবে সেকেন্ড সেশনে জিম্বাবুয়ে ডমিনেট করেছে, অর্থাৎ কোনো উইকেট না হারিয়ে যারা যেভাবে খেলেছে তাদের মনে হচ্ছিল প্রথম দিন শেষে তারা বেশ ভালো অবস্থানে পৌঁছে যাবে। আগামীকাল প্রথম সেশনটাও হয়তো জিম্বাবুয়েকে অনেকক্ষণ সময় ব্যাট করা লাগতে পারে, তবে তাইজুল ইসলামকে কৃতিত্ব দিতে হয় নিজের 16তম ফাইভার পূরণ করে জিম্বাবুয়েকে এই ম্যাচ দিয়ে অনেকটাই ঠেলে দিয়েছেন। বোলারদের হয়ে যতটুকু করা যেত প্রথম দিনে এই ফ্ল্যাট উইকেটে তা তারা করে দেখিয়েছে।
দেখিয়েছেন, পাশাপাশি নাইম হাসানও বেশ ভালো বল করেছেন। সব মিলিয়ে বলা যায় যে প্রথম দিন শেষে বাংলাদেশ কিন্তু এই ম্যাচে লাগাম কিছুটা হলেও নিজেদের হাতে রাখতে পেরেছে। এখন দেখার বিষয় যে পরবর্তীতে ব্যাটাররা আসলে তাদের দায়িত্ব কতটুকু পূরণ করতে পারে। 226 রান এখন পর্যন্ত হয়েছে, এখনও হাতে একটা উইকেট রয়েছে। জিম্বাবুয়ের দুটো টেল এন্ডার রয়েছে পিচে। আগামীকালকে সকালে যত তাড়াতাড়ি তাদেরকে অল আউট করা যাবে বাংলাদেশের জন্য ততটাই ভালো। তার পাশাপাশি বাংলাদেশি ব্যাটারদের আসলে বড় দায়িত্ব নিতে হবে। সিলেট টেস্টে আমরা দেখেছি ব্যাটাররা খুব একটা ভালো করতে পারেনি, সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে টপ অর্ডার ব্যাটারদের যতটুকু প্রত্যাশা বা যতটুকু সামর্থ্য রয়েছে তার থেকেও হয়তো বেশি দিতে হবে। কারণ আমরা জানি সাগরিকার এই উইকেট অনেকটা ব্যাটিং বান্ধব, তবে বাংলাদেশি স্পিনাররা যেভাবে টার্ন পাচ্ছে তাতে এই পিচে ফোর্থ ইনিংসে ব্যাট করা কিন্তু অনেকটাই কঠিন হয়ে যাবে। সেই হিসেব করলে প্রথম ইনিংসে বাংলাদেশকে যত বেশি ব্যবধান বাড়ানো যায় কিংবা জিম্বাবুয়েকে যত বেশি কম রানে আটকে রাখা যায় সেটাই হবে টাইগারদের এখন পর্যন্ত মূল ভাবনা। আর তাছাড়া টপ অর্ডার ব্যাটারদের সাম্প্রতিক যে ফর্ম রয়েছে সেই ফর্মটাও কিন্তু বড় মাথা ব্যথার কারণ এনামুল হক বিজয়কে আনা হয়েছে, যিনি কিনা ডিপিএল দারুণ ছন্দে রয়েছেন। তাছাড়া সাদমানও কিন্তু ব্যাট হাতে খুব একটা দারুণ ছন্দে নেই। এনামুল হক বিজয় 1000-এর বেশি দিন পরে বাংলাদেশের ন্যাশনাল টিমে কামব্যাক করেছেন, অর্থাৎ তার জন্য একটা বড় চাপ। সেই চাপ উতরে এনামুল হক বিজয় এই রানের সামনে বাংলাদেশকে কতটা ভালো শুরু এনে দিতে পারবে এবং আগামীকালকে সকালের সেশনে বোলাররা শেষ উইকেটটা তুলে নিতে কতটুকু সময় নেবে তারপরে আসলে বলা যাবে যে এই ম্যাচে বাংলাদেশ আসলে কতটুকু এগিয়ে আছে। আপাতত প্রথম দিন শেষে বোলারদের যে পারফরমেন্স তাতে বলতে হয় সকালের সেশন বা দ্বিতীয় সেশনে যেভাবে বোলাররা নির্বিষ ছিলেন কিংবা ফিল্ডারদের যে অবস্থা ছিল তা অনেকটাই কাটিয়ে ওঠা গেছে তাইজুল ইসলামের সেই ফাইফারে। তাইজুল ইসলাম তার 16তম ফাইফার পূরণ করেছেন টেস্টে, পাশাপাশি জিম্বাবুয়ের বিপক্ষে তার এটি 5ম ফাইফার। সব মিলিয়ে তাইজুল ইসলাম সিলেট টেস্টে যেমনটা রংহীন ছিলেন সেখান থেকে কিন্তু এই সাগরিকায় এসে নিজের নামের প্রতি যথেষ্ট সুবিচার করতে পেরেছেন। পাশাপাশি নাইম হাসান বেশ ভালো বল করেছেন। আমরা জানি নাইম হাসান সাগরিকার এই উইকেটে বরাবরই ভালো করেন। এছাড়া তানজিম সাকিবের কথা বলতে হয়, যদিও বা সে টেকনিক্যালি 1 উইকেট পেয়েছেন তবে তার ডেবুটা এখন পর্যন্ত সন্তোষজনক। আমার কাছে সাগরিকা থেকে বাংলাদেশ জিম্বাবুয়ের টেস্ট নিয়ে এখন পর্যন্ত এই ছিল সবশেষ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী সাব্বির মিথুন। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাখাইনে মানবিক সহায়তা পৌঁছাতে করিডোরের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন বিশ্লেষকের সরকারকে সতর্ক হওয়ার তাগিদ, পূর্ণ নিয়ন্ত্রণ রেখে রোহিঙ্গা প্রত্যাবাসনের পরামর্শ। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।